আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ভোটের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এদিকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি। এরপর থাকছে হান্নান মাসুদকে হুমকি দেওয়া সেই যুবক গ্রেপ্তার। সর্বশেষ ভারতে বাংলাদেশি সন্দেহে দলিত শ্রমিককে পিটিয়ে মারল মব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন। যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয়, যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয়, তাহলে আজ চুপ থাকবেন না। একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে, হাদির ওপর হামলার বিচার চাই। আর দুহাত তুলে দোয়া করুন, হে আল্লাহ, শহীদ হাদিকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। তার শোকাহত পরিবারকে দাও অসীম ধৈর্য। ভাঙা হৃদয়গুলোকে শক্ত করে ধরার তৌফিক দাও। মনে রাখবেন, আপনার একটি দোয়া, একটি ছোট্ট কমেন্ট, হয়তো সেটাই আজ হাদির পরিবারের জন্য সবচেয়ে বড় শক্তি, সহযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে। আর যদি সত্যিই আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান, যদি চান এই রক্ত যেন বৃথা না যায়, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে এই হামলা চাপা না পড়ে, যাতে অপরাধীরা আড়ালে লুকোতে না পারে, যাতে একদিন তারা আইনের কাজ করায় দাঁড়াতে বাধ্য হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ভোটের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে সর্বাত্মক প্রস্তুতি শুরু করেছে বিএনপি। তারই অংশ হিসেবে ২৭২ আসনে দলীয় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় ও কর্মশালা গতকাল শনিবার শেষ করেছে দলটি। এছাড়া যেসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলোতে সম্ভাব্য প্রার্থীদের তালিকা করা হচ্ছে। এর মধ্যে বাগেরহাট জেলার ৪টি আসনে প্রার্থিতা অনেকটা চূড়ান্ত। এই আসনগুলোতে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীরা গতকালের কর্মশালাতেও অংশ নেন। বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, আগামী ২-৩ দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে শরিকদের আসনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। যেসব আসনে সমঝোতা হবে, সেখান থেকে বিএনপির দলীয় প্রার্থী প্রত্যাহার করে নেওয়া হবে এবং শরিকরা নিজস্ব প্রতীকে নির্বাচন করবেন। অন্যদিকে বাগেরহাট ২ অর্থাৎ সদর ও কচুয়া আসনে প্রার্থী করা হচ্ছে জেলা বিএনপির নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেনকে। এছাড়া চট্টগ্রাম ৪ আসনে প্রার্থী পরিবর্তন করে কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হচ্ছে বলে জানা গেছে। দলীয় প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত ৩ পর্বের এই কর্মশালায় নির্বাচনী প্রচার কৌশল ও রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে বিএনপির ঘোষিত ৩১ দফা এবং জনসম্পৃক্ত ৮ দফা ভোটারদের দুয়ারে দুয়ারে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড এবং কৃষি কার্ডকে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় এনে কিভাবে নাগরিক সেবা নিশ্চিত করা হবে তা প্রার্থীদের বুঝিয়ে দেওয়া হয়েছে। গতকাল কর্মশালা ও মতবিনিময়ের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ধানের শীষ প্রতীকে মনোনীত সবাইকে আমি সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। এর জন্য আমি ফুলের মালা নিয়ে অপেক্ষায় থাকব। ধানের শীষের সবাইকে বিজয়ী হওয়ার কোনো বিকল্প নেই। নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড এবং কৃষি কার্ডকে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় এনে কিভাবে নাগরিক সেবা নিশ্চিত করা হবে তা প্রার্থীদের বুঝিয়ে দেওয়া হয়েছে। গতকাল কর্মশালা ও মতবিনিময়ের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ধানের শীষ প্রতীকে মনোনীত সবাইকে আমি সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। এর জন্য আমি ফুলের মালা নিয়ে অপেক্ষায় থাকব। ধানের শীষের সবাইকে বিজয়ী হওয়ার কোনো বিকল্প নেই। এদিকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকি। দিল্লিতে আক্রান্ত বাংলাদেশ হাইকমিশন। শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে একদল উগ্র হিন্দু জঙ্গি নিরাপত্তা বেষ্টি পার হয়ে বাংলাদেশ হাউসের মূল মঠপথের সামনে এসে বিক্ষোভ করে। এই সময় তারা নানা ধরনের বাংলাদেশ বিরোধী স্লোগানের পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয়। এ ঘটনাকে নজির বিনজির বলে উল্লেখ করেছে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র।
ঘটনা সম্পর্কে অবগত ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র আমাদের দেশকে জানিয়েছে, অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার অন্তত ২০ থেকে ২৫ জনের একটা উগ্রবাদী দল ৪ থেকে ৫টি গাড়িতে করে সব নিরাপত্তা বেষ্টি পার হয়ে বাংলাদেশ হাউসের মূল মঠপথের সামনে চলে যায়। এই সময় তারা বাংলাদেশ বিরোধী উগ্র স্লোগান দিতে থাকে। তাদের মধ্যে কয়েকজন চিৎকার করে হাইকমিশনারের উদ্দেশ্যে বলতে থাকে, শালাকে গুলি করে মার। এ ঘটনা যখন ঘটছিল তখন বাংলাদেশ হাউসের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর সদস্যরা নীরবে দাঁড়িয়েছিল। তাদের সেখানে আসতে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি নিরাপত্তা কর্মীদের পক্ষ থেকে। কূটনৈতিক সূত্র আরও জানিয়েছে, তারা অনেকক্ষণ ধরে স্লোগান দেওয়ার পর নিরাপদে বাংলাদেশ হাউসের ফটক ত্যাগ করে। এই সময় হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশ হাউসেই অবস্থান করছিলেন। হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা সম্পূর্ণ নিরাপত্তাহীন অবস্থায় ছিলেন, কারণ এই উগ্রবাদীদের ঠেকাতে নিরাপত্তা বাহিনী কোনো পদক্ষেপই নেয়নি। দিল্লির কূটনৈতিক সূত্র বিস্ময় প্রকাশ করে বলেছে, রাতের আধারে চাণক্যপুরী অর্থাৎ কূটনৈতিক পাড়ায় কিভাবে উগ্র হিন্দুরা বিক্ষোভ করতে পারল তা একটা বড় প্রশ্ন, কারণ কর্তৃপক্ষের সম্মতি ছাড়া কোনোভাবেই এ সুরক্ষিত এলাকায় প্রবেশ করা সম্ভব নয়। এদিকে বাংলাদেশ হাইকমিশন আক্রান্তের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি কিছু পদক্ষেপের কথা বিবেচনা করা হচ্ছে বলে সরকারের নীতি নির্ধারক সূত্রে জানা গেছে। এসব পদক্ষেপের মধ্যে দিল্লি ও আগরতলায় ভিসা সার্ভিস বন্ধ করে দেওয়া যেতে পারে। উল্লেখ্য, ২০০৪ সালের দিকে ৪ দলীয় জোটের সময় দুই দেশের সম্পর্কের অবনতি ঘটলে তখনও কিছু উগ্রবাদী হিন্দু বাংলাদেশ হাইকমিশনের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢোকার চেষ্টা করে। তবে তখন হাইকমিশন থেকে কিছুটা দূরেই পুলিশ তাদের আটকে দেয়। এছাড়া গত বছরের অক্টোবরে আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে উগ্রবাদী হিন্দুরা হামলা করে রীতিমতো তছনছ করেছিল। ইনকিলাব মঞ্চের প্রতিমুখ শরীফ ওসমান হাদিকে হত্যার পর বাংলাদেশে যখন তীব্র প্রতিক্রিয়া সহযোগে ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেই মুহূর্তে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আক্রান্ত হল। গত কয়েকদিন ধরে ঢাকা দিল্লি সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে। দুদেশের দূতকে পাল্টাপাল্টি তলবসহ সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গত দুদিন আগে ভারতের সংসদীয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশের ব্যাপারে পদক্ষেপ নিতে মোদী সরকারকে প্রতি আহ্বান করা হয়েছে। সংসদীয় কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ৭১-এর পর বাংলাদেশ ইস্যুতে ভারত সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে পড়েছে।